নতুন শ্রম কোড আধুনিকতার পথে অগ্রযাত্রা নাকি শ্রমিক অধিকারের নতুন সংকট? সচেতন মহলে এই নিয়ে চলছে জোর চর্চা। চলতি বছরে 21শে নভেম্বর কেন্দ্র সরকার 4টি নতুন শ্রম কোড কার্যকর করেছে এবং দাবি করেছে এটি দেশের শ্রম ব্যবস্থাকে আধুনিক ও সুসংগঠিত করার সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার পক্ষের বক্তব্য, পুরনো 29টি শ্রম আইন ছিল জটিল, বিচ্ছিন্ন এবং অনেকটাই ঔপনিবেশিক ধাঁচের। নতুন কোড সেই জটিলতা দূর করবে, শিল্পে ইজ অফ ডুইং বিজনেস বাড়াবে এবং প্রথমবারের মতো গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে। সরকার এটিকে ভবিষ্যৎ বিনিয়োগ, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধির পথে এক বিরাট পদক্ষেপ হিসেবেই দেখছে। কিন্তু শ্রম কোড কার্যকর হওয়ার পরপরই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রধান ট্রেড ইউনিয়নগুলো অভিযোগ তুলছে নতুন কোড শ্রমিকের অধিকারকে দুর্বল করে, নিয়োগকর্তার স্বাধীনতা বাড়িয়েছে। বিশেষত ছাঁটাইয়ের সীমা 100 থেকে 300 করা শ্রমিকদের চাকরির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে বলে তাদের আশঙ্কা। ইউনিয়নগুলো দাবি, ধর্মঘট ও ইউনিয়ন সংক্রান্ত কার্যক্রমে কঠোর নোটিশ নিয়ম শ্রমিকের গণতান্ত্রিক কণ্ঠস্বর সীমিত করবে, আর শ্রম কোড তৈরির আগে শ্রমিকদের সাথে যথেষ্ট আলোচনা বা সেটা করা হয়নি। তাই এই রিফর্ম শ্রমিক বান্ধব নয়, বরং ব্যবসা বান্ধব। ফলে কিছু প্রশ্ন এখন জোরালো ভাবে উঠছে। এই শ্রম কোড সংস্কার কি সত্যি নতুন কোনো সম্ভাবনার দরজা খুলছে, নাকি অদৃশ্যভাবে শঙ্কিত করছে শ্রমিকের অধিকার ও নিরাপত্তা? এ কি আধুনিকতার পথে এক সাহসী পদক্ষেপ, নাকি শ্রমিক নিয়োগকর্তার শক্তি সমীকরণের এক নিঃশব্দ পুনর্বিন্যাস? ভারতের শ্রমবাজারে এই কোডের কি ধরনের প্রভাব পড়বে, ইতিবাচক না প্রতিকূল? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শ্রম কোড সংস্কার না সংকট, এই গুরুত্বপূর্ণ আলোচনায় তৃতীয় পর্বে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের শ্রম ও অন্যান্য দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। স্বাগত। নমস্কার। টিঙ্কুবাবু, দেশে যখন আগে থেকেই 29টি শ্রম আইন কার্যকর ছিল, তখন নতুন শ্রম কোড আনার সুনির্দিষ্ট প্রয়োজনটা কি হয়েছিল এবং কোন কোন ক্ষেত্রে আগের শ্রম আইনগুলো বাস্তবে প্রয়োগে বাধা দিচ্ছিল, যা নতুন কোড একটা সমাধান করবে বলে মনে করা হচ্ছে? নমস্কার। আপনার যেটা আপনি প্রারম্ভিক যে বক্তব্য তাতেই আপনি বলেছেন যে সময়ের সঙ্গে এই যে বদলাওটা, আপনি শুনলে খুশি হবেন যে বর্তমান সময় যে 4টা শ্রম কোড এসে, এগুলো 29টা যে শ্রমনীতি ছিল, ছড়িয়ে ছিটিয়ে যে নীতিগুলো ছিল, এবং এই নীতিগুলো ব্রিটিশ আমলে তৈরি, অর্থাৎ ব্রিটিশ ভারতে তৈরি হয়েছে। আর কিছু সংখ্যক আমাদের স্বাধীনতার প্রথম দশকে তৈরি হয়েছে এই কোডগুলো, অর্থাৎ সেই নীতিগুলো। সেই নীতিগুলো এত পুরনো, এবং সেই সময়ের সঙ্গে যদি আমরা দেখি, জনসংখ্যা বেড়েছে আমাদের দেশে, কর্মপদ্ধতি বেড়েছে আমাদের দেশে, এবং আমাদের যদি আজকের দিনের উৎপাদন দেখি, আমরা বাজারের সাইজ দেখি, সমস্ত কিছু মিলে আজকের সময়ের সঙ্গে তাল মিলিয়ে মনে হয়েছে সেটা প্রয়োজন করা দরকার। আগে যে শ্রমনীতি ছিল সেটা ভিন্ন ভিন্ন রাজ্যের জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা ছিল। কিছু কিছু সেক্টরে আলাদা আলাদা তাদের সুবিধা ছিল, কোথায় অন্য ধরনের ব্যবস্থা ছিল অন্য রাজ্যে। সবগুলোকে কম্পাইল করে আজ যখন আমরা বলছি যে ওয়ান নেশন ওয়ান রেশন, আমরা যখন বলছি গোটা দেশে আজকে এখানে যারা ধরুন শ্রমিকরা, তারা যখন এখানে কাজ করছে তো এই রাজ্যের স্থানীয় শ্রমিক, আবার তারা যখন আসামে গিয়ে কাজ করছে তাদেরকে আমরা বলছি বহিরাগত শ্রমিক বা পরিযায়ী শ্রমিক। তো কেন সেই কথাটা আসবে? এক দেশ যখন আমরা বলছি, আমরা গোটা দেশটাকে এক করে যখন দেখছি, এই শ্রম কোডের মাধ্যমেই সমস্ত কিছুকে একত্রিত করা হয়েছে, অর্থাৎ একসঙ্গে নিয়ে আসা হয়েছে শ্রমিকদের স্বার্থে এবং সময়ের সঙ্গে, আমাদের যে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে, সময়ের সঙ্গে আমাদের উৎপাদন, আমাদের বাজার সাইজ, আমাদের প্রয়োজন, আমাদের যেভাবে আমরা বলছি আত্মনির্ভর ভারত, আমাদের যে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, বাজারের চাহিদা পূরণ করতে হবে, তো সমস্ত কিছু মিলিয়ে এবং আমাদের শ্রমিক স্বার্থকেও যেন অক্ষুণ্ণ থাকে, সমস্ত কিছু বিষয় মিলিয়ে এই 4টা শ্রম কোড আনা হয়েছে। ওকে, এখন যেটা বলা হচ্ছে যে 29টি যে আইন ছিল শ্রমিকদের জন্য, যে 29টি আইন ছিল,
সেই সবগুলো আইন কি এই কোডের আয়তায় আনা হয়েছে নাকি কোনো আইনকে বাদ করা হয়েছে বা বাতিল করা হয়েছে? সবগুলো কোডেরই যেগুলো প্রয়োজন মনে হয়েছে যে বর্তমান সময়ে উপযোগী প্রত্যেকটাকে এখানে রাখা হয়েছে। ওকে, এখন বলা হচ্ছে যে বা অভিযোগ করা হচ্ছে বিরোধীরা বা যে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো রয়েছে, বলা হচ্ছে যে বিভিন্ন শ্রমিকের তো কর্মপরিবেশ আলাদা, তাদের কাজের ধরন আলাদা, ধরুন নির্মাণ শ্রমিক আলাদা, পরিবহন শ্রমিক আলাদা। এখন তাই একই আইনে তাদের কি সুরক্ষিত করা যাবে? মানে এক ধরনের আইন করা হয় না, এরকম নয়। কথাটা হচ্ছে যে প্রত্যেক শ্রমিক মানে প্রত্যেকটা শ্রমিকের স্বার্থ জন্য অক্ষুণ্ণ থাকে, কিন্তু কাজের ধরন আলাদা। এর মানে তার যে অধিকার সেটা তো আলাদা নয়। ধরুন একজন শ্রমিক আপনার এই মিডিয়া হাউসে কাজ করছে, তারও পরিবার রয়েছে, তারও সামাজিক সুরক্ষা চাই, তারও পরিবারের আর্থিক সচ্ছলতা চাই। আবার যিনি ধরুন আপনার এখানে হাউসকিপিং এ কাজ করছে, তাকেও সমান অধিকার, তাকেও সামাজিক সুরক্ষা চাই। অর্থাৎ সমস্ত কিছু সার্বিক, অর্থাৎ সকলের কল্যাণে যেটা হয় সেটাই করা হয়েছে। আপনারা দেখবেন এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আসছে, যেটা নিয়ে আলোচনা করছে তারা, যে আমাদের শ্রমিকদের সময় বৃদ্ধি করা হয়েছে, কাজের সময়টা। এটাও একটা ভুল ব্যাখ্যা করছেন ওনারা, যারা বামপন্থী সংগঠনগুলো বলছেন যে সময়ের, আমি একটাইকে সবগুলোই বলবো, আপনি যেহেতু বলার সুযোগ দিয়েছেন, যে এই নতুন যে কর্ম ঘন্টাটা তারা যেটা বলছেন যে এখন সময় বেশি করাবে, 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, এরকম নয়। এটা 8 ঘন্টাই রয়েছে, এবং 12 ঘন্টা যদি তিনি শ্রমিক চান 12 ঘন্টা কাজ করবেন, এটাকে সহজ করে দেওয়া হয়েছে যে একটা শ্রমিক তিনি সপ্তাহে 4-12-48, অর্থাৎ 4 দিনে 48 ঘন্টা কাম করতে পারবেন। এবং 48 ঘন্টা কাম করার পরে যে বাকি 3 দিন থাকবে, অর্থাৎ তিনি তাহলে কি হবে, তিনি এই 48 ঘন্টা 4 দিনে কমপ্লিট করলেন সপ্তাহ, 3 দিন তিনি ছুটি পাচ্ছেন। কিন্তু এই 3 দিনে অন্য কোনো কাজ যদি করেন, যে ধরুন আমাদের আগরতলা শহরটাকে যদি বর্তমান সময়ে দেখেন, তাহলে আগরতলা শহরে কতগুলো শপিং মল তৈরি হয়েছে। আজকে শপার স্টপ এসছে, আজকে ভি মার্ট এসছে, আজকে অনেকগুলো মার্কেট এসছে, আমি নাম নিতে চাই না, অনেকগুলো মার্কেট, অনেক ব্র্যান্ডেড শোরুম এসছে, ম্যাকডোনাল্ডস এসছে, পিজা হাট এসছে, আজকে অনেকগুলো বিভিন্ন ব্র্যান্ড এসছে। এখন ধরুন আপনার এখানে কোন শ্রমিক যদি কাজ করে, সে যদি ভাবে যে আমার কোম্পানিকে, আমার অর্গানাইজেশনকে আমাকে 48 ঘন্টা সময় দিতে হবে, কাজ করতে হবে, আমি সেটাকে 4 দিনে কমপ্লিট করব, করে দিয়ে বাকি 3 দিন যে ছুটি পাবো, সেই 3 দিনের 2 দিন আমি অন্যত্র প্রাইভেট কাজ করব, অন্য অর্থাৎ পার্ট টাইম কাজ করব, সেটা তো করতে পারে না। সেই সুযোগটা তাকে দেওয়া হয় না। সেই ইচ্ছেটা কি শ্রমিকের উপর নির্ভর করবে? শ্রমিকের উপর নির্ভর করছে, শ্রমিকের উপর নির্ভর করছে। শ্রমিক যদি চায় সে যে 4 দিনে তার কাজ পুরো করবে 48 ঘন্টা, সেটা সে করতে পারবে। এখন বলা হয়েছে 8 ঘন্টার থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করানো যাবে। সে শ্রমিক যদি ইচ্ছে করে তাহলে তার 12 ঘন্টা করতে পারে। আগে কি ছিল? আগে ছিল যে 8 ঘন্টাই কাজ করাতে পারবে। এখন বলা হয়েছে না, এটাকে একটু স্লেক দিয়েছে, বলছে যে একটু 12 ঘন্টাও করাতে পারবে, সে যদি চায় 12 ঘন্টা কাজ করতে পারবে। এতে কি হয়েছে, একদিকে যেমন শ্রমিকের সুযোগ হয়েছে, সে অন্য কোথায় অন্য কাজ করতে পারবে। আবার আরেকটা হলো যে আমার যদি উৎপাদন বাড়াতে হয়, আমি যদি সেই 3 দিনের জন্য অন্য কোন শ্রমিক নিয়েও আমি আমার উৎপাদন বাড়াতে পারবো। আজকে ধরুন আমি সিম্পল, আমাদের ছোট রাজ্য, এখানে খুব বড় বড় ইন্ডাস্ট্রিজ নেই, কিন্তু যেটা আছে সেটার উপরে যদি আমি আপনাকে বলি, আমাদের এখানে বুজজংনগরে রাবার পার্ক আছে। আপনি জানেন হয়তো, রাবার পার্কে এই যে রাবারের প্রসেসিং যে মেশিনগুলো, যেগুলো আইএসএনআর ব্লক তৈরি করে, এই মেশিনগুলো চালানোর পর তারা একসঙ্গে 7-8 দিন পরে বন্ধ করে, মানে রোজ বন্ধ করে না। সেই মেশিন একবার চালানোর পরে 7-8 দিন চলতে থাকে। সেখানে সেই ক্ষেত্রে কি হবে, একটা শ্রমিক যদি সেখানে ইচ্ছে করে যে আমি 48 ঘন্টা আমি কাজ করার পর আরেকজন এখানে এসে কাজ করবে, তাহলে কি হবে, যে উৎপাদন ক্ষমতাও বাড়বে, এবং সেটার যে প্রোডাকশন, যেখানে তার যে মুনাফা, সেই দিকে যেমন ইন্ডাস্ট্রিজের লাভান্বিত হবে, তেমনি শ্রমিকের রোজগারটাও বাড়বে। ঠিক। এখন বলা হচ্ছে যে এই শ্রমকর শুধু বিনিয়োগকারী বা শিল্পপতিদের স্বার্থেই বানানো, মানে শ্রমিক কল্যাণের তুলনায় উদ্যোগপতিদের ইজ অফ ডুইং বিজনেসটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এই সম্পর্কে কি বলবেন? তাহলে গুরুত্বটা কার জন্য দেওয়া হচ্ছে? এটার মধ্যে আরেকটা আছে, যেমন ধরুন যেহেতু এখানেই বসছি, এখানেই উদাহরণটা আপনাকে বোঝাতে আমার সুবিধা হবে। যেমন ধরুন মিডিয়াতে এখানে যিনি হাউসকিপিং এর কাজ করছেন আপনাদের এখানে, এই হাউসকিপিং এর যদি বেতন আপনার, আমাদের ন্যূনতম যে মজুরি যেটা রয়েছে গভর্নমেন্টের, সেই মজুরিতে ধরুন 7,300 টাকা তার মজুরি নির্ধারিত করা হয়েছে। তাহলে আরেকটা ধরুন আপনাদের মতো আরেকটা নিউজ চ্যানেলে যিনি হাউসকিপিং এর কাজ করছে, তাকেও
ওই 8,300 টাকা দিতে হবে। সম কাজে সম মজুরি, এখন সমবেতন এটা এসছে। আগে কি ছিল, আগে এক এক জায়গায় এক এক ধরনের বেতন ছিল। শুধু এটা ত্রিপুরার ক্ষেত্রে নয়, এটা গোটা দেশের ক্ষেত্রে, অর্থাৎ গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সমকাজে সমবেতন। অর্থাৎ মানে আপনি ত্রিপুরাতে যদি কেউ হাউসকিপিং, মানে কোনো মিডিয়ার হাউসকিপিং যদি 7,300 পেয়ে থাকে, সেটা দিল্লিতেও 7,300 টাকা। এখন দিল্লিতে বা গুজরাটে যদি কেউ যদি 15,000 টাকা পেয়ে থাকে, তাহলে কি ত্রিপুরাতে হবে? এটাকে আমি ডিফাইন করছি, শুনুন। এটাও হচ্ছে কি, এই যে সমকাজ সমবেতন, এখন ধরুন মিডিয়া হাউস, এখন ভ্যানগার্ডের যে ক্যাপিটাল, টোটাল গ্রস ক্যাপিটাল এখন আস্তকের তো সমান, আস্তকের বেশি ক্যাপিটাল, তো এটাকেও স্ল্যাব করা হয়েছে। অর্থাৎ সেটাকে বলা হয়েছে, ধরুন 1 কোটি টাকার টার্নওভারের যে সমস্ত কোম্পানি, তার যে এখানে মজুরি হবে, সেম আসামেও 1 কোটি টাকা টার্নওভারের মিডিয়া হাউস যেটা হবে, তার বেতন মজুরি হবে সেখানে শ্রমিকের মজুরি সমান। আবার এখানে ধরুন 20 কোটি টাকার যে টার্নওভার, ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করবে, ইন্ডাস্ট্রি কোন স্ল্যাবে আছে, কোন স্ল্যাবে আছে। ধরুন এখানে 20 কোটি টাকার কোন মিডিয়া হাউস আছে, এটাই ধরুন অন্য কোথায় ওয়েস্ট বেঙ্গলে সেই রেঞ্জের কোন মিডিয়া হাউস আছে, সেখানে যে কর্মচারী বেতন হবে এবং এখানে যে বেতন হবে সেটা সমান হবে, অর্থাৎ সমকাজে সমবেতন। আরেকটা করা হয়েছে, যেটা এর মধ্যে আরেকটা করা হয়েছে, না এই সমকাজে সমবেতন নিয়ে আরেকটা ক্লারিফিকেশন চাইবো আপনার কাছে। ধরুন কোন জায়গায় কোন কোম্পানিতে দেখা যায় কিছু ফিক্সড কর্মী থাকে, যারা মানে রেগুলার কর্মী থাকে, আবার কিছু কন্ট্রাকচুয়াল কর্মী থাকে। তো একই পোস্টে দেখা যাচ্ছে কোনো ফিক্সড বা রেগুলার যে কর্মী, সে হয়তো 40 থেকে 50,000 টাকা বেতন পাচ্ছে, আবার যাকে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে সে হয়তো একই কাজ করছে, সমকাজ সমবেতন না হয়ে তার বেতন হয়ে যাচ্ছে 15 থেকে 16,000। সেই জায়গায় কি হবে? কি আমি বেতনেরটা তো আসছি, আমি এটাকে আর একটু বিস্তারিত বলতে চাই। এটা তো বলছি, এই কাজে আগে কি ছিল, মহিলাদের, ধরুন আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি যে হোস্ট করছেন, আপনাকে বেতন দেওয়া হচ্ছে 20,000 টাকা, কিন্তু এই কাজটাই ধরুন কোনো আমার বোন করছে, তাকে বেতন দেওয়া হচ্ছে 15,000 টাকা। এবার যে এই কোড এসছে, এই কোডে বলা হয়েছে যে আপনাকে যদি 20,000 টাকা দেওয়া হয়, সেটা মেয়ে যদি হয় তাকেও 20,000 টাকাই দিতে হবে, সমান কাজে সমান বেতন হবে, বৈষম্য হবে না। আবার আরেকটা হয়েছে, ধরুন কোন পেট্রোল পাম্পে পেট্রোল যিনি ভরেন, তিনি অধিক সংখ্যক ক্ষেত্রে আমরা দেখি পুরুষরা বলে ভরে, সেখানে আমরা বলি না মেয়েরা করতে পারবে না, কাজটা মেয়েদের জন্য নয়। এখন এই কথাটা বলা যাবে না। যদি সেখানে মহিলা ইচ্ছা প্রকাশ করে, সেখানে যদি ভ্যাকেন্সি থাকে আর সেখানে মহিলা ইচ্ছা প্রকাশ করে আমি এই কাজটা করব, তাহলে তাকে ডিনাই করা যাবে না, তাকেও সেই কাজটা দিতে হবে। অর্থাৎ বা আগে কি হতো, কোন নাইট শিফটে কোন কোম্পানিতে, ধরুন নাইট শিফটে কাজ হয়, 24 আওয়ার্স কোন জব হয়, বা কোথায় আইটি সেক্টরগুলোতে এখন 24 আওয়ার্স হয়, আমরা বলি যে না এখানে মেয়েরা করতে পারবেন নাইট শিফটে। এখন যদি মহিলা রাজি থাকেন তিনি নাইট শিফটে করবেন, বা ওনার কোম্পানি সমস্ত ব্যবস্থা প্রোভাইড করে, তাহলে তিনি নাইট শিফটে করতে পারবেন। অর্থাৎ আজকের এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ সমান অধিকার, আমি একজন পুরুষ এবং মহিলাকে সমান অধিকার দেওয়া হয়েছে। একদিকে যেমন সম বেতন, একদিকে সমান কাজের অধিকার, একদিকে তেমনি তার সমান তাকে সম্মান দেওয়ার এই কানুন তাকে দিয়েছে। তো আজ বিকশিত ভারতের কথা যখন আমরা বলি, তখন আমরা একটা শ্রেণীকে, অর্থাৎ একটা বৃহত্তর গোষ্ঠী, আমরা যদি বলি পুরুষ এবং মহিলাদেরকে আপনি অ্যাভয়েড করে আপনি দেশকে বিকশিত করবেন, বা আপনি মেক ইন ইন্ডিয়া বা মেক ইন ত্রিপুরা বলবেন যে আমি ভারতের সমস্ত উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেব, এটা সম্ভব নয়। এর জন্য এই কানুনের মধ্যে এটাও এসছে যে সবাইকে ইনভলভ করা। আচ্ছা, না আমি সমকাজের সমবেতনটার বিষয়টা বলছিলাম, যে কন্ট্রাকচুয়াল স্টাফ আর রেগুলার স্টাফদের এই ব্যাপারটাতে কোনো কিছু উল্লেখ আছে কিনা এই শ্রম কোডে? হ্যাঁ, না এটা নেই। ফিক্সড টার্ম এমপ্লয়ি যাদেরকে বলা হয়, ফিক্সড টাইম এমপ্লয়ি যাদেরকে বলা হয়, তাদেরকে শুধুমাত্র এখানে আমি বলবো যে বেতন তো সমান পাবে, এখানে এখন আর বৈষম্য থাকবেন না। আরেকটা হচ্ছে, এখানে সবচেয়ে বড় জিনিস হলো, আগে 5 বছর কাজ করলে পরে গ্র্যাচুইটি পাওয়া যেত, এখন আরো আমাদের শ্রমিকদের সুরক্ষা বেড়ে গেল। এখন কিন্তু সে 1 বছর কাজ করলেই গ্র্যাচুইটি পাবে। দেখুন এই কথাগুলো কিন্তু আমাদের বামপন্থী সংগঠন, ট্রেড ইউনিয়ন যারা চালাচ্ছেন, এগুলো ওনারা বলছেন না। যেগুলো শ্রমিক স্বার্থে বা শ্রমিকের কল্যাণে যেগুলো করা হয়েছে, আগে এক একজন শ্রমিক যেখানে 5 বছর কাজ করার পরে তিনি গ্র্যাচুইটির দাবিদার হতেন, আজকের দিনে মাত্র সেখানে তিনি 1 বছর কাজ করলেই গ্র্যাচুইটির দাবিদার হবেন, এবং তাকেও সেখানে ফিক্সড টার্ম এমপ্লয়ি যারা আছেন তারাও যেমন, বা রেগুলার যারা আছেন তারাও গ্র্যাচুইটি পাবেন, ফিক্সড টার্ম যারা আছেন তারাও পাবেন। অর্থাৎ এই সুযোগগুলো এছাড়াও
অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত কাজ করেন, যেমন ধরুন আমি আপনাকে বলি, যেমন আপনি শুরুতে বলছিলেন যেমন গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার, এদের আগে কোনো ধরনের স্বীকৃতি ছিল না। আজকে আমাদের শহরেই, ছোট শহরেই কতগুলো ডেলিভারি সেন্টার আছে যেখান থেকে এরা নিয়ে ডেলিভারি করে খাবার পৌঁছায় মানুষের বাড়িতে, ফুড ডেলিভারি করে। বা এই যে গিগ ওয়ার্কার যারা এই কাঁধে করে ব্যাগ ঝুলিয়ে বিভিন্ন জিনিস অ্যামাজনে যেগুলো আমরা অর্ডার করি সেগুলো বাড়িতে পৌঁছে দিচ্ছে, এদের কোনো সরকারি স্বীকৃতি ছিল না, এদের কোনো সোশ্যাল সিকিউরিটি ছিল না, এদের কোনো ধরনের ইন্স্যুরেন্স ছিল না। আজকে কিন্তু এদেরকেও, আজ তারাও শ্রমিকের ক্যাটাগরিতে এসছে, আজ তারাও যে কোম্পানিতে কাজ করবে তারাও সেই সমস্ত সুযোগের অধিকারী হলো। এবং এর থেকেও বড় কথা হলো এই শ্রম কোডের মাধ্যমে এদেরকে এরা অনলাইন পোর্টালে যে রেজিস্ট্রেশন করবে, এই রেজিস্ট্রেশনটা যদি এখানে যারা ধরুন গিগ ওয়ার্কার, এখানে 10 জন কাজ করছে, এরা আজ থেকে 2 বছর পরে মনে হলো এখানে আমরা কাজ করব না, আমরা দিল্লিতে চলে যাব। দিল্লিতে গেলে এখানে যে রেজিস্ট্রেশন করছে এটা পোর্টেবল, মানে এখান থেকে ওইটা ওখানে শিফট হয়ে যাবে, এমন ওখানে গিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না তাকে। অর্থাৎ এখানে যে সুবিধাগুলো ছিল এই সমস্ত সুবিধা তার ট্রান্সফার ওখানে হয়ে যাবে। তো এই যে সময় উপযোগী সিদ্ধান্তগুলো, এই যে সময়ের সঙ্গে সঙ্গে যে আমাদের কাজের পরিধি বেড়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কাজের ধরন বেড়েছে, আগে এগুলো ছিল না। আগে আজ থেকে 5 বছর আগে গিগ ওয়ার্কার আগরতলা মানুষ জানতো না, আগে এই ডেলিভারি বয় বা আমাদের এই যে বিভিন্ন অনলাইন শপিং এগুলো ছিল না, আজ কিন্তু এগুলো এসেছে। এখন এই গিগ ওয়ার্কার্স বা প্ল্যাটফর্ম ওয়ার্কার্সদের জন্য যে এই নতুন শ্রম কোডে তাদের জন্য যে সামাজিক সুরক্ষার কথা বলা হচ্ছে, বিরোধীরা বা যা বিরোধী সংগঠনগুলো বলছে যে এই যে একটা কোনো রোডম্যাপ তৈরি হয়নি, বা তাদের জন্য ওয়েলফেয়ারের যে কথা বলা হচ্ছে, ওয়েলফেয়ার স্কিমের জন্য কত টাকা খরচ হবে বা কত টাকা বাজেট করা আছে, এরকম কোন ধরনের রোডম্যাপ বা নির্দেশিকা দেওয়া হয়নি। এরকম নয়। এই গিগ ওয়ার্কার বা এই আজকে যারা প্ল্যাটফর্ম ওয়ার্কার তাদেরকে যেমন রেজিস্ট্রেশন করা হচ্ছে, তাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে, সোশ্যাল ফান্ড তৈরি করা হবে এবং সেই ফান্ডও তাদেরকে দেওয়া হবে। এবং বিভিন্ন জায়গাতে এই যে আপনাকে পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি এগুলো কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এগুলো অ্যাড হয়েছে। এছাড়াও আরেকটা সেক্টর রয়েছে যেখানে এই প্ল্যাটফর্ম ওয়ার্কারের পাশাপাশি আমাদের যারা প্ল্যান্টেশন ওয়ার্কার রয়েছে, এগুলো নতুন করে এসছে। প্ল্যান্টেশন ওয়ার্কার বলতে যাদেরকে বোঝানো হয়, একটা হচ্ছে চা বাগানে যারা কাজ করেন তারা প্ল্যান্টেশন ওয়ার্কার। এখন এইটার পরিধিও চেঞ্জ হয়েছে। এটাকে এখন আপনাকে 5 হেক্টরের বেশি প্ল্যাটফর্ম ওয়ার্কার বলা হচ্ছে, যেখানে আপনার 5 হেক্টরের বেশি জমিতে আপনার প্ল্যান্টেশন থাকবে এবং 10 জনের বেশি লোক কাজ করবে। এক হয় 10 জনের বেশি লোক কাজ করবে, নতুবা 5 হেক্টরের বেশি জমিতে প্ল্যান্টেশন রয়েছে, সেটা রাবার হতে পারে, সেটা আগর হতে পারে, সেটা ব্যাম্বু হতে পারে। অর্থাৎ প্ল্যান্টেশন যত ধরনের হয় সেই ক্ষেত্রেও কিন্তু ওই সমস্ত শ্রমিকরাও সমস্ত সুবিধা পাবে, তারাও কিন্তু এখানে ইএসআই সুবিধায় চলে এসছে। আগে আমাদের রাজ্যে যারা চা শ্রমিকরা ছিল তাদের কিন্তু ইএসআই ছিল না। ইএসআইটাও কোন কোন রাজ্যে আগে ছিল, কোন কোন সেক্টরে ছিল। আগে বলা হতো যে শ্রমিক 20 জন হতে হবে আপনার ফ্যাক্টরিতে, তবেই ইএসআই রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন, এবং আপনার 20 জনের নিচে হলে ইএসআই হবে না। এখন বলা হয়েছে এরকম নয়, আপনার যদি কোনো 5 হেক্টরের জায়গাতে প্ল্যান্টেশন হয় তাহলে পাবে। হ্যাঁ, 5 হেক্টরের বেশি জমিতে আপনার প্ল্যান্টেশন হলে পাবে, বা 10 জনের বেশি কর্মচারী বা যদি শ্রমিক থাকে তাও আপনি করতে পারবেন। বা আপনি যে ফ্যাক্টরি বা এমএসএমই যাই করেন সেখানে যদি সেটা ডেঞ্জার কিছু হয়ে থাকে তাহলে একজন হলেও আপনি দিতে পারবেন। আপনি যদি মনে করেন একজন এমপ্লয়ি আছে তবে তাকে ইএসআই সুবিধা দিতে পারবেন, এবং সারা দেশে সেটা প্রযোজ্য হবে। এটা যদি মালিকানা ফার্ম হয়, কোন ধরনের ফ্যাক্টরি না হয়, কোন ইন্ডাস্ট্রি না হয়, মালিকানা ফার্ম, যে কারণে প্ল্যান্টেশন তো অনেকই মালিকানা হচ্ছে, একজন মালিকের আন্ডারে মালিকানার জন্যই বলছি, এই প্ল্যান্টেশন গুলো তো মালিকানাই থাকে, মালিকানা ফার্মের জন্যই বলছি, মালিকানা ফার্মেও সেটা লাগু হবে। আচ্ছা, মালিকানা ফার্মেও সেটা লাগু হবে। ওকে দর্শক বন্ধুরা, অনেকগুলো বিতর্ক, অনেক বিভ্রান্তি রয়েছে শ্রম কোড নিয়ে। আজ আমাদের সঙ্গে শ্রমমন্ত্রী টিঙ্কু রায় রয়েছেন। অনেকগুলো প্রশ্ন অবশ্যই আপনারা শুনছেন, মন্ত্রী বলছেন। এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে বা বিভ্রান্তি হচ্ছে যে নতুন কোডে ছাঁটাইয়ের নিয়ম সহজ হয়েছে, ছাঁটাইয়ের সীমা 100 থেকে 300 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এখন তো শ্রমিক ছাঁটাই সহজ হয়ে যাবে। ছাঁটাই সহজ হলে নতুন চাকরি সৃষ্টি সত্যি বাড়বে নাকি অনিশ্চয়তার পরিবেশ বাড়বে? এটা একটা বিরাট বড় প্রশ্ন এখন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। শুনুন, আমি শুরুতেই বলেছি আগে যে শ্রম নীতিগুলো ছিল সেগুলো ব্রিটিশ আমলে ছিল।
শ্রম নীতিগুলো যেগুলো বদলেছে বা নতুন হয়েছিল সেগুলো প্রথম দশকে হয়েছে। স্বাধীনতার এত বছর পর, আজ স্বাধীনতার প্রায় ৭৮ বছর পর আমরা আলোচনায় বসছি। আমাদের জনসংখ্যা কত বেড়েছে আজকে এত বছরে, আপনি ৬০-৭০ বছর পর জনসংখ্যা কত বেড়েছে, উৎপাদন কত বেড়েছে। আমি যদি বলি আমাদের এই ধরুন ওয়েস্ট বেঙ্গলে যারা দেখেছেন বা গিয়েছেন বা যারা ওখানকার সম্বন্ধে জানেন, যে ওয়েস্ট বেঙ্গলে যে মেট্রো রেলটা, এই মেট্রো রেলটা ৮০ দশকে শুরু হয়েছে এবং সেটাকে তৈরি করতে বিদেশ থেকে লোক আসতে হয়েছে, অর্থাৎ জাপান থেকে লোক এসে এখানে এসে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে, এগুলো কাজ করেছে। আজকে আমাদের ভারতেই ২২টা শহরে চলছে। বা আপনার হাতে যে মোবাইলটা, এই মোবাইলটি আজ থেকে ৫ বছর পিছনে যদি চলে যান, তাহলে আমাদের দেশে যে মোবাইল ব্যবহার আমরা করি, এই মোবাইলের প্রায় শতকরা ৯০% মোবাইল আমরা বিদেশ থেকে আমদানি করতাম। কিন্তু আজকে আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার। তো এই যে পরিবর্তনটা, এক্সপোর্টার এমনি এমনি তো হয়নি না, উৎপাদন ক্ষমতা বেড়েছে। উৎপাদন ক্ষমতা মানে ম্যান পাওয়ার বেশি লেগেছে, এখানে লোকের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। তা এখন যদি আপনি বড় ফ্যাক্টরি কল কারখানা আপনি স্থাপন নাই করেন, আপনি আজ থেকে ৫০ বছর আগের সেই লঘু যে উদ্যোগগুলো আপনি নিয়ে ভাবুন, তাহলে চলবে কি? চলবে না। না, আজকে আমাদের বড় ভাবতে হবে যে আমাদের দেশে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এরকম নয় যে কর্মী ছাঁটাই বললেই হয়ে যাবে। আগে কোনো ফ্যাক্টরিতে বাধ্যতামূলক ছিল না অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটাতে একটা মানে কর্মীদের একটা স্যাটিসফ্যাকশন, কর্মীদের একটা মনোবল বৃদ্ধি করারও একটা বিষয় রয়েছে। এই দিকটা কিন্তু বলছেন না। আগে যেমন কোন ফ্যাক্টরিতে কোন জায়গাতে, ধরুন আপনাদের সেক্টরে হোক, মিডিয়া সেক্টর হোক বা অন্য কোথাও সেক্টরে, অ্যাপয়েন্টমেন্ট লেটার খুব কম সংখ্যক জায়গায় দেওয়া হতো। এখন কিন্তু বাধ্যতামূলক বলা হয়েছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আপনাকে দেওয়া হবে, আপনি সুরক্ষিত একজন এমপ্লয়ি, সেখানে আপনি বলতে পারবেন আমি এজ এ এমপ্লয়ি। আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকে আর আপনাকে যদি যেদিন আসলেন এর পরের দিন বলে না আপনি চলে যান, বা আপনাকে ৩ মাস কাজ করে বললেন আপনি কালকের থেকে আসতে হবে না, আপনার কাছে কিন্তু কিছু বলার নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন আমি ৩ মাস আপনার এখানে ছিলাম। তাকে যদি সেখান থেকে আপনাকে ছাড়াতে হয়, তাহলে ১ মাস আগে নোটিশ দিতে হবে। আগে যেটা নিয়ম ছিল ১ মাস আগে নোটিশ দিতে হবে এবং ছাঁটাইয়ের ক্ষতিপূরণ, গ্র্যাচুইটি সহ ইএসআই যা যা সুবিধা আছে সমস্ত সুবিধা তাকে দিতে হবে। এবং এখানেও রিস্ক স্কেলিং ফান্ড বলে একটা নতুন ফান্ড ক্রিয়েট করতে হবে সমস্ত কোম্পানিতে। সেখানে তাদেরকে শ্রমিককে ছাঁটাই করলে ১৫ দিনের সেই সুবিধা তাকে দিতে হবে। ১৫ দিনের জন্য এক্সট্রা পয়সা তাকে দিতে হবে। অর্থাৎ ১ মাসের ছাঁটাইয়ের যে যেটা দেওয়া হতো সেটা তো দেবেই, কিন্তু ১৫ দিনের এক্সট্রা তাকে আরো পয়সা দিতে হবে তাকে যদি ছাঁটাই করতে হয়। তো এর জন্য ছাঁটাইটা খুব ইজি নয় এখন। মানে আচ্ছা, তারপরে হলো আপনি মজুরিটা, আগে ন্যূনতম মজুরি যেটা দেওয়া হতো সেটারও কোনো নিয়ম ছিল না, মানে কত দেবে সেটা আপনি বলতে পারবেন না। কিন্তু এখন বাধ্যতামূলক করা হয়েছে যে আপনাকে স্লিপ দিতে হবে, অর্থাৎ স্যালারি স্লিপ প্রত্যেক এমপ্লয়িকে তাকে দিতে হবে। স্যালারি স্লিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এই ধরনের অনেকগুলো শ্রমিকদের স্বার্থে, একটা বড় সোসাইটির একটা বড় অংশের মানুষ যারা শ্রমজীবী তাদের স্বার্থেই এই শ্রমকোডগুলো নিয়ে আসা হয়েছে। এখন ১০০ থেকে ৩০০ নিয়ে বিরোধীরা যে কথাগুলো বলছে, যে আগে যখন ১০০ জন, আমাদের রাজ্যে খুব বেশি ১০০ জনের প্রভাব এই মুহূর্তে পড়বে বলে মনে হচ্ছে না, কারণ আমাদের রাজ্যে তেমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে একসঙ্গে ১০০ জনের বেশি ওয়ার্কার, খুব বেশি ওয়ার্কার কাজ করছে। এখন চা বাগান হোক বা অন্যান্য যে শিল্পগুলো রয়েছে, পরিবহন বলুন বা আমাদের পর্যটন বলুন, সেখানে ১০০ জনের বেশি এই মুহূর্তে নেই। কিন্তু বলা হচ্ছে যে ১০০ জনের বেশি শ্রমিক যেখানে আছে, সেখানে কোনো শ্রমিককে ছাঁটাই করতে গেলে সরকারের অনুমতি প্রয়োজন ছিল এতদিন, সেখানে ২৯৯ জন অবধি এখন ছাঁটাই করা যাবে, যেটা সরকারের অনুমতির প্রয়োজন হবে না। ৩০০ জনের বেশি রাখলেই সেখানে সুবিধা হবে। এই সুবিধাটা যারা শিল্পপতি বা উদ্যোগপতি যারা, তাদের জন্য করা হয়েছে এবং এটার মাধ্যমে মানে লগ্নীকরণের জন্য সেটাকে আহ্বান করা হয়েছে। না দেখুন, আপনি বলবেন শুধু শ্রমিকদের, এখানে যেমন শ্রমিকদের স্বার্থ কথা বলা হয়েছে, তেমনি আমাদের ইন্ডাস্ট্রিয়ালস বা ব্যবসায়ী যারা রয়েছে তাদের স্বার্থও চিন্তা করা হয়েছে। আপনি যদি তাকে সুবিধা না দেন তাহলে সে আসবে কেন, সে উৎপাদন বাড়াবে কেন? উৎপাদন যদি না বাড়ে, আপনার এখানে কল কারখানা ফ্যাক্টরি যদি না হয়, উৎপাদনই না বাড়ে, তাহলে আপনার দেশ অর্থনৈতিকভাবে এগোবে কি করে? তো দেশের অর্থনৈতিক অবস্থান, দেশের উৎপাদনকে দেখে এগুলো করা হয়েছে। আজকে ইজ অফ ডুইং এর কথা আমরা বলছি। ইজ অফ ডুইং আপনি ব্যক্তিগত জীবনে চান, ইজ অফ ডুইং লাইফ আপনি মেনটেন করতে চান, আর আপনি নিজে যদি একজন
একজন উদ্যোগপতি হন, সেখানে আপনি ইজি চাইবেন না আপনার সব ব্যবস্থা হোক। আমরাও তো আমাদের রাজ্যে আজ সিঙ্গেল উইন্ডো নিয়ে এসেছি। আমরা এখানে স্বাগত পোর্টাল তৈরি করা হয়েছে ইন্ডাস্ট্রিতে, সেখানে সিঙ্গেল উইন্ডো সার্ভিস দেওয়া হচ্ছে, যে সেখানে যেন একজন ব্যবসায়ী এসে এক জায়গায় অ্যাপ্লিকেশন দিয়ে সমস্ত কিছু করতে পারে। সময়ের সেটা ডিমান্ড। আজ থেকে যদি আমি বামপন্থী যারা বন্ধুরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আজ থেকে যদি 5 বছর বা 7 বছর পিছনে চলে যান, আমরা তখন ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশনটা সেভাবে কি করে করতাম? আমরা মানুষকে চেক দিতাম কেটে, সেই চেকটা আপনি নিয়ে ব্যাংকে জমা দেবেন, তারপরে সেটা 4 দিন পরে ক্লিয়ারেন্স আসবে। যদি বহিরাজ্যের হয় তাহলে 15 দিন 20 দিন 1 মাস পরে আপনার ব্যাংকে ক্লিয়ারেন্স আসতো। এরপরে শুরু হলো এনএফটির মাধ্যমে ট্রান্সফার হতো, সেটা একদিন সকালে আপনি ফর্ম জমা করবেন, বিকালবেলা টাকা যাবে। আজকে হাতের মুঠোতে আপনি সঙ্গে সঙ্গে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছেন। সময় পরিবর্তন হয়েছে, তো আপনার সময়ের পরিবর্তনের সঙ্গে সবকিছু পরিবর্তন হবে না। আপনার এখানে আগে শুধু মাইক্রো ইন্ডাস্ট্রি ছিল, আজকে আমরা লার্জ স্কেলে চাইছি। আমরা আগে মোবাইল বললাম, যেটা আপনাকে শুধু আমি মোবাইলটা উদাহরণ এর জন্য বলছি, সমস্ত ক্ষেত্রে আগে আমরা মোবাইল 90টা মোবাইল, 100টার মধ্যে 90টা মোবাইল বাইরের থেকে আনতাম, আমরা মাত্র 10টা মোবাইল তৈরি করতাম। আজকে আমরা ভাবছি যে আমাদের দেশে 100টা চাই, আমরা 100 জায়গায় 200টা তৈরি করতে চাইছি। আমরা চাইছি পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার হিসাবে আমরা, অর্থাৎ আমাদের দেশের প্রয়োজন মিটিয়েও আমরা অন্য দেশে দিতে চাইছি। তাহলে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সাইজ বড় করতে হবে। তো ইজ অফ ডুইংটা শুধুমাত্র আমার জীবনের জন্য, আর যারা ব্যবসা করবে তাকে হবে না। অর্থাৎ এটাকে সামগ্রিকভাবে একদিকে শ্রমিক স্বার্থটাকে যেমন দেখা হয়েছে, তেমনি কলকারখানা ফ্যাক্টরি সেগুলোও যেন আসে, তারাও যেন ইজিতে ব্যবসা করতে পারে, তারাও যেন সিঙ্গেল উইন্ডোতে কাজ করতে পারে, সিঙ্গেল রিটার্ন দিতে পারে, সিঙ্গেল উইন্ডোতে একটা জায়গা যেন তারা পরিষেবাটা পায়, এটাও দেখা হয়েছে। ওকে, আপনি ফিক্সড টার্মের কথা বলছিলেন, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের কথা বলছিলেন। এখন এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট কি শ্রমিকদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে দেবে না? মানে এটা অনেকেই সন্দেহ প্রকাশ করছে যে ফিক্সড টার্ম, বিশেষ করে কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়ে যদি শিল্পোদ্যোগীরা যদি কাজ চালাতে পারে, তাহলে তো রেগুলার এমপ্লয়ি তাহলে কিসে কেন প্রয়োজন হবে? সেখানে তো মানে নিয়োগকর্তা যখন চাইবে মানে চুক্তিতে মানে নেবে, আবার যখন প্রয়োজন হবে তার চুক্তিটা। এখানে দেখুন, এখানে সে যদি ফিক্সড টার্মও রাখে তাহলেও তো সুবিধা তাকে পুরো দিতে হচ্ছে। মানে এখানে তো আলাদা বেনিফিট দেওয়া হয়নি। এখানে বলা হয়নি যারা ধরুন রেগুলার চাকরিতে আছে তাকে আলাদা বেনিফিট দেওয়া হচ্ছে, আর যারা ধরুন ফিক্সড টার্ম আছে বা কন্ট্রাকচুয়ালে আছে যাদেরকে বেনিফিটটা কম দেওয়া হচ্ছে, এরকম তো নয় না, বেনিফিটটা সমান। তাহলে মালিকের এখানে লাভটা কি? মালিকের লাভ নেই। এটাতে আরো একটু অ্যাড হয়েছে, এখন বিভিন্ন জায়গাতে কন্ট্রাকচুয়াল যারা ধরুন আউটসোর্সিং এ যারা কাজ করে, এখানে আউটসোর্সিং স্টাফদের জন্য একটা এই কোডে এসছে যে আপনাকে প্রিন্সিপাল এজেন্সি, অর্থাৎ ধরুন আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরও দেখি, তো সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে অনেকগুলো জায়গা আমরা আউটসোর্সিং লোক নেই। এই আউটসোর্সিং লোকগুলো কোন এজেন্সির থ্রু আমরা তাদেরকে নিয়োগ করি। এখানে কি হয়, তাদের যে বেতন অর্থাৎ মাসিক যে তাদেরকে স্যালারিটা বা তাদের অন্যান্য সুবিধাটা, এটার পুরোটা দায়ভার আউটসোর্সিং কোম্পানির কাছে, আমাদের কোনো লাইবিলিটি সেই এজেন্সির কাছে। তাকে তার মজুরি পেলেও ভালো, বোনাস পেলেও ভালো, তাকে সুবিধা দিলেও ভালো। অর্থাৎ আমি শ্রমমন্ত্রী হিসাবে হয়তো সেগুলো দেখবো, কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে সেটা দায়িত্ব নয়, আউটসোর্সিং এর কাজটা তাদের দেখবে। কিন্তু এখন এই শ্রমকোডে বলেছে যে প্রিন্সিপাল এজেন্সি, অর্থাৎ সেই শ্রমিক যে কোম্পানির জন্য কাজ করছে বা যে অর্গানাইজেশনের জন্য কাজ করছে, তাদের সেটা লাইবিলিটি, তারা বোনাস পেলো কিনা, তাদেরকে গ্র্যাচুইটি দেওয়া হচ্ছে কিনা, তাদের ইএসআই সুবিধা দিল কিনা, দপ্তর দেখবে, তাহলে দপ্তর দেখতে হবে। অর্থাৎ সেটা লাইবিলিটি দপ্তরের, এজেন্সির নয়। অর্থাৎ এখান থেকে তো আমি যদি বলি, এখানে প্রত্যেকটা সেক্টরে দেখবেন শ্রমিকের স্বার্থটাই বেশি দেখা হয়েছে। এখানে শ্রমিকের স্বার্থটা দেয়। বড় বড় অর্গানাইজেশন গুলো, বড় বড় ফার্ম গুলো কি করে, আজকালকে আউটসোর্সিং লোক নেই, সেখানে সরকারি হোক বেসরকারি হোক, সেখানেও তারা চায় যে একটা কন্ট্রাক্টরের মাধ্যমে। আমি যদি এখানেই বলি, আমাদের এখানে টিএনজিসিএল সবচেয়ে বড় আউটসোর্সিং লোক যেখানে নিয়োগ হয়, সেটা টিএনজিসিএল প্রচুর লোক নিয়োগ হয়। এটার লাইবিলিটি একটা কারা দেখে, এটা দেখে এজেন্সি গুলো। কিন্তু এখন থেকে কি হবে, প্রিন্সিপাল এজেন্সি অর্থাৎ কোম্পানি, যে কোম্পানির জন্য তুমি কাজ করছো তাকে সেগুলো দেখতে হবে, তার স্বার্থ, শ্রমিক স্বার্থটা লক্ষ্য রাখতে হবে প্রিন্সিপাল এজেন্সিকে, যে আমার জন্য যে কোম্পানিটা যারা কাজ করছে শ্রমিকরা, তাদের যে সুযোগ সুবিধা সেগুলো পরিপূর্ণ হচ্ছে কিনা। এখন এই যে আউটসোর্সিং এর ব্যাপারটা বা কন্ট্রাকচুয়াল স্টাফের ব্যাপারটা, অনেক সময় আগে যেটা দেখা যেত, অনেকেরই এই ধরুন কারোর সঙ্গে 1 বছরে হয়তো কন্ট্রাক্ট, 1 বছর পর রিনিউ হওয়ার কথা, মাঝখানে একটা ব্রেক করে দেওয়া হতো।
হয়তো দুদিনের ব্রেক বা এক সপ্তাহের একটা ব্রেক করে দেওয়া, তাহলে একটা কন্টিনিউশন থাকতো না, এবং এই কন্টিনিউশনটা না থাকার ফলে অনেকগুলো সুযোগ সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত হতো। এখন নতুন শ্রম কোডে কি এই ধরনের কোনো কিছু উল্লেখ আছে? এটা আমি আগেও বলেছি আপনাকে, আগে এগুলো করা হতো এই কারণে, যেহেতু আমার কাছে যদি কোনো কর্মচারী, ধরুন আমার কাছে কোনো শ্রমিক যে 2 বছর ধরে কাজ করছে, যদি 2 বছর পর তাকে আমি ছেড়ে দিই বা সে চলে যায়, তাহলে আমি তাকে গ্র্যাচুইটিটা দিতে হবে না। গ্র্যাচুইটি একটা বড় অ্যামাউন্ট, আমি তাকে দিতে হবে না। এর জন্য প্রত্যেক বছর তাকে একটা গ্যাপ করে দেওয়া হয়। কিন্তু নতুন শ্রমকোড বলছে আপনাকে যদি 1 বছর কাজ করেন তাহলে আপনি গ্র্যাচুইটি পাবেন, অর্থাৎ আপনাকে 5 বছর পুরো করতে হবে না। তাহলে এই ক্ষেত্রে মালিক পক্ষে আগে যেটা করতেন বারবার তাকে ছাঁটাই করা হতো, এটা আর করবে না, করে তার তো লাভ হবে না। আগে কি হতো, আচ্ছা 1 বছর কাজ করলেন, ওকে 2 দিন গ্যাপ দিয়ে দাও, কারণ হলে এই তো 2 বছর হয়ে যাবে, পরে 3 বছর 4 বছর 5 বছর যদি হয়ে যায় তাহলে তো গ্র্যাচুইটিটা দিতে হবে। এর জন্য মালিকরা তাকে ছাঁটাই মানে মধ্যে এটা গ্যাপ দিয়ে দিত। কিন্তু এখন তো আর সেটা দরকার হবে না, কারণ সে তো 1 বছর করলেই সে গ্র্যাচুইটি পাবে। আপনি শুনলে খুশি হবেন, এইরকম কিছু কিছু জায়গায় আগে কি হতো, যেমন বোনাস দেওয়া হতো। বোনাসটা আগে বলা হতো যে 180 দিন, কোন কোন সেক্টর বলা হতো 180 দিন যদি কাজ না করে তাহলে সে বোনাস পাবে না, 185 দিন কাজ না করলে বোনাস পাবে না। এখন কোন কোন সেক্টর এরকম এসছে, সে 1 মাসও যদি কাজ করে, অর্থাৎ 30 দিনও যদি কাজ করে, তবে সে বোনাস পাবে। যেমন বিড়ি শ্রমিক, সিগার শ্রমিক, এইরকম যারা একটু ডেঞ্জার জন্য যারা কাজ করে, তারা 1 মাসও যদি কাজ করে পুরো বছরে, তবে সে বোনাস পাবে, বোনাস পাওয়ার অধিকারী হবে। তো এইগুলো অনেক কিছু পরিবর্তন হয়েছে। এগুলো আমি যদি বলি সার্বিকভাবে শ্রমিক এর জীবনমান উন্নয়ন এবং একটা রেভলিউশন বলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে স্বাধীনতার পর এত বড় ডিসিশন, যে প্রায় 40 কোটির বেশি মানুষ যারা এই শ্রমিক বা কৃষি শ্রমিক বা বাগান শ্রমিক বা অন্যান্য সেক্টরে যারা কাজ করেন, এদের স্বার্থে এত বড় একটা ডিসিশন নেওয়া হয়েছে। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি শুরুতেও কিছুটা বলছিলেন বেতনের কথা, যেটা বলছিলেন এখন নতুন কোড অনুযায়ী বেসিক বেতনের কাঠামো পরিবর্তন হওয়ার হাতে পাওয়া যে বেতনটা হবে সেটা কমে যাবে বলে অনেকে আশঙ্কা করছে। এরকম একদমই নয়। একটু আপনাকে আমি বলি যে খুব অল্প পরিমাণ আমি একটা এখানে করেছি। কোন এমপ্লয়ি যদি ধরুন 20,000 টাকা বেতন পান, ধরুন আগেও 20,000 টাকা পেতেন, এখনো 20,000 টাকা পান, এই কোড আসার পরে কি হবে, আগে কি ছিল, বেসিকটা কম ছিল, তাকে ভাতাটা বেশি দেখানো হতো, বেসিকটা কম দেখানো হতো। কেন দেখানো কত কম? কারণ তার পিএফ এর পয়সাটা কম কাটতে হবে। ধরুন কারো যদি বেসিক 8,000 টাকা হয়, তাহলে 12% যদি পিএফ হয়, তাহলে তাকে 960 টাকা তাকে কাটতে হবে পিএফ এর জন্য। বর্তমান সময় বলা হয়েছে না, বেসিকটা তাকে 50% হতে হবে, তার যত স্যালারি হবে তার 50% বেসিক হতে হবে। তাহলে 20,000 টাকা স্যালারি হলে বেসিকটা কি হবে, বেসিকটা 10,000 টাকা হবে। তো 10,000 টাকার যদি আপনাকে পিএফ এর 12% কাটা হয়, তাহলে কি হবে, 1,200 টাকা পিএফ কাটবে। তো 1,200 টাকা পিএফ কাটলে আগে 960 টাকা কাটা হতো, এখন 1,200 টাকা কাটবে। পিএফ বেসিকটা বেড়ে যাচ্ছে, পিএফটা একটু মানে বেশি হয়ে যাচ্ছে। তো পিএফটা বেশি হলে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন বা আপনি যখন কাজটা ছাড়বেন, তখন আপনি বেশি পাবেন। অর্থাৎ আপনার যে সোশ্যাল সিকিউরিটি যেটা বা পেনশন বেনিফিট যেটা, এইগুলো তো আপনি বেশি পাচ্ছেন, গ্র্যাচুইটিটা আপনি বেশি পাচ্ছেন। অর্থাৎ আপনার সামাজিক সুরক্ষাটাকে বেশি দেখানো হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে কত কম হচ্ছে, আপনাকে 8,000 টাকা বেসিক হলে 960 টাকা কাটা হচ্ছে, আর এখানে 1,200 টাকা। আপনি যদি সব মিলিয়ে দেখুন, 19,040 টাকা, 18,800 টাকা, ওই অল্প একটু ডিফারেন্স থাকছে। 300-400 টাকার হয়তো 20,000 টাকা যিনি স্যালারি পেতেন, উনি হয়তো 300 টাকা বা 400 টাকা কম পাবেন। কিন্তু উনার সিকিউরিটিটা, সোশ্যাল সিকিউরিটিটা, সেটা তো অনেক বেড়ে গেল। আগে এগুলো ছিল না, আগে মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করা হয়নি। পিএফ এর এটা কি 12% রাখা আছে নাকি পিএফ এর অ্যামাউন্টটা কমে গেছে? না, 12% রাখা আছে এখন। ওকে, এটা এই ধরনের কি হয়েছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক সুরক্ষাটা, শ্রমিকের স্বার্থ, এগুলো দেখা হয়েছে। দেখুন, আমরা যারা বামপন্থী যারা সংগঠন করেন, ট্রেড ইউনিয়নগুলো, তাদেরকে বলতে চাই, তারা যারা আজ এই মায়াকান্নাটা কাঁদছেন, যে বলছে যে এই শ্রমকোটের, এই রাজ্যের কথা যদি বলি, আমি সর্বভারতীয় স্তরে না গিয়ে এই রাজ্যের যদি বলি, এখানে যারা প্ল্যাটফর্ম ওয়ার্কার বা গিগ ওয়ার্কার, এটাকে নিয়েও তো তারা
কোনোদিন বলেনি, আজকে এগুলো সুবিধা পেয়েছে। যারা প্ল্যান্টেশন ওয়ার্কার, এই চা বাগানে যারা কাজ করে আমাদের রাজ্যে, প্রায় আমাদের রাজ্যে 56টা চা বাগান রয়েছে, অনেকগুলো বন্ধ হয়েছে, এরপরেও 50টার মতো বাগান চলছে, যেখানে প্রায় 8,500 পরিবার বসবাস করে। এই 8,500 পরিবার, চা শ্রমিক পরিবার যারা আছে, এদেরকে তারা 35 বছর ক্ষমতায় ছিল এই রাজ্যে, তারা 1 ছটাক জমি দেয়নি তাদের, 1 ছটাক জমি। এর জন্য আপনি যিনি যে চেয়ারটায় বসে আছেন, আপনার, আমি জাস্ট আপনাকে বলতে চাই যে আপনি একজন আর কেউ চা বাগান থেকে এই চেয়ারে বসেছে আপনি চেনেন কি আগরতলা শহরে? যে এই চেয়ারটায় বসে এইরকম কাউকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, এরকম কোন চা শ্রমিক মানে সঞ্চালকের ভূমিকায় আছে বলছেন আপনি? হ্যাঁ, সঞ্চালনের ভূমিকায় হোক বা অন্য কোন সেক্টরে, কোন পুলিশ আধিকারিক হোক বা কোথায় বিডিও হোক বা কোথায় শিক্ষক, মানে সামাজিক প্রতিষ্ঠার কথা আপনি বলছেন, কেন পায়নি? তার বড় কারণ হচ্ছে এখানে তারা এই এত বছর ধরে বাগানে কাজ করার পরেও তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে অন্য সেক্টরে অন্য কোথায় কাজ করতে যেতে পারেনি, যেহেতু তাদের ভূমি ছিল না, যেহেতু তাদের বাড়ি ছিল না, বাগানেতে তারা বসবাস করত। তারা যদি অন্য কোথায় অন্য কোনো কাজ করে তাহলে তাকে বাগান থেকে বের করে দেওয়া হতো। এত বাগানে তারা বাধ্য হয়ে বাগানে নেক্সট জেনারেশন পর জেনারেশন এই বাগানেই তারা শ্রমিক হিসাবে কাজ করে যেতে হতো। অথচ যারা শ্রমিক দরদি বলে দাবি করতেন, যারা শ্রমিক সংগঠনের কথা বলেন, যারা CI2 নেতৃত্ব দেন, এরা কোনোদিন আওয়াজ করেননি যে এই চা শ্রমিক পরিবারগুলোকে 1 ছটাক জমি দেওয়া হোক। আমাদের এই 7.5 বছর 8 বছরের সরকার, আমরা আজ 50%-এর বেশি, 4,000-এরও বেশি চা শ্রমিক পরিবারকে জমির পাট্টা দিয়েছি আমরা। এই চা শ্রমিক পরিবারে যারা বসবাস করে তাদেরকে একটা রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করেনি তারা, যেহেতু তার জমি ছিল না, যেহেতু তার ভূমির অধিকারী নেই, তার বাড়ি ছিল না। এত তার কাছে রেশন কার্ড, শুধু রেশনের নামে ওই 1 কিলো আটা, 1 কিলো চাল আর ওষুধের নামে 2টা প্যারাসিটামল চা বাগান থেকে দেওয়া হতো। কোনোদিন তো তারা এগুলো নিয়ে আন্দোলন করেননি। আমাদের সরকার আসার পর আজকে তাদেরকে 5,000-এর বেশি পরিবারকে আমরা প্রায়োরিটি গ্রুপে রেশন কার্ড দিয়েছি। আজ রেশন কার্ড পেয়েছে এই চা শ্রমিকরা, আজ তারা জমি পেয়েছে, আজ তারা জমি যখন পেয়েছে, জমির সঙ্গে সঙ্গে তারা প্রধানমন্ত্রী আবাস পাচ্ছে, আর শৌচালয়, ইলেকট্রিসিটি। আজ তারাও গর্বের সঙ্গে বলতে পারবে যে আমারও বাড়ি আছে। তার ছেলেও আজ বাইরে কোথায় আপনার মতো সঞ্চালন করার সুযোগ পাবে। আজ আর বাগান মালিক তাকে তাড়িয়ে দেবে না বাগান থেকে, কারণ আজ তার ভূমির অধিকার আছে, তার বাড়ি আছে। আজ যারা শ্রমিকের কথা বলছে তারা কোনোদিন এগুলো বলেনি। আর শ্রমিক মজুরির কথা যদি বলুন, তারা 35 বছর ক্ষমতায় ছিল। প্রত্যেক বছর যদি 5 টাকা করে বৃদ্ধি করতো ওই চা শ্রমিকদের, তাহলে কত টাকা মজুরি হতো 35 বছরে? তারা যখন বিদায় নেয় এই রাজ্য থেকে, তখন আমাদের শ্রমিকের মজুরি ছিল, চা শ্রমিকের মজুরি মাত্র 104 টাকা। আজকের দিনে তারা পায় 200 টাকা, 204 টাকা পায়। তো এগুলো পরিবর্তন হয়েছে। নতুন শ্রম কোডে কি এই যে নতুন শ্রম কোডে যে বেতন ভাতা বাড়ার বা যে বলা হচ্ছে ওয়েজেস কোডে, চা শ্রমিক যারা রয়েছে আমাদের রাজ্যে, বা প্ল্যান্টেশন যারা ওয়ার্কার যারা রয়েছে, বা ইভেন কি MGN রেগার যারা কাজ করে, তাদের কি কোনোভাবে বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, MGN রেগাটা আমি বলতে পারবো না, কিন্তু চা শ্রমিকের ক্ষেত্রে হয়তো বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু এইখানে সমকাজে সমবেতন বলা হচ্ছে। তাহলে প্ল্যান্টেশন ওয়ার্কার যারা আছে তাদের বেতনটা হয়তো বাড়তে পারে। পশ্চিমবঙ্গ বা আসামে যে বেতনটা পায়, তাহলে ত্রিপুরা তো সেটাই পাবে। আমরাও কিন্তু একদম কম দেই না, আমরা অনেকগুলো রাজ্যের তুলনায় আমরাও মিডিলে আছি। আমরা এরকম না একদম লয়েস্ট, এরকম নয়, আমরা মাঝামাঝি আমরা বেতনটা দিচ্ছি। আজকে 204 টাকা। দেখুন, রাতারাতি বাড়ানো সম্ভব নয়। আমি অনেক ক্ষেত্রে বলি, যেহেতু প্রসঙ্গটা শ্রমিক নিয়ে এসছে, এইরকম যারা অল্প বেতনে যারা কাজ করেন, ধরুন আমাদের এখানে অঙ্গনওয়াড়ি যারা দিদিমণির বা অঙ্গনওয়াড়ি হেল্পাররা, এই যে পুজোর বোনাসটা দেওয়া হয়, আমি কিছুদিন আগেও বলছিলাম, এই পুজোর বোনাসটা 700 টাকা দিতেন আমাদের মানিকবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার। 700 টাকা ওদের পুজোর বোনাস ছিল। এখন ভাবুন 700 টাকা, উনি 20 বছর মুখ্যমন্ত্রী, তো 700 টাকা প্রত্যেক বছর যদি তিনি 100 টাকাও বাড়াতেন, তো 20 বছরে 2000 টাকা হতো। তো আমাদের সরকার এসছে, আমরাও 7 বছর আমরাও আরো বাড়াতাম 700 টাকা, কিন্তু আমরা একসঙ্গে আজকে 2300 টাকা এবার আমরা বোনাস দিয়েছি তাদেরকে। তাহলে কত টাকা বাড়ালাম আমরা? আজকে পুজোর বোনাস আমরা 2300 টাকা দিয়েছি, কিন্তু তারা 700 টাকা 20 বছর থাকার পরে দিয়েছে। তাদের কোন সময় শ্রমিকরা আত্মনির্ভর হোক, শ্রমিকরা নিজের পায়ে দাঁড়াক, এটা তাদের কোনোদিন ভাবনায়
স্বার্থে ছিল না, তাদের হচ্ছে যে এটা ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে এসে মোদিজির নেতৃত্বে এই বিল এসে এটাকে বিরোধিতা করতে হবে। এর আগেও এরা যখন এই ধরনের রেভলিউশন এসে, আপনারা যেমন ডিজিটাল, আমি যেটা আপনাকে অনলাইন ট্রানজাকশনের কথা বললাম, আজ ভারত পৃথিবীর মধ্যে অন্যতম একটা দেশ যেখানে অনলাইন ট্রানজাকশন সবচেয়ে বেশি আমরা করি। আজ চায়ের দোকান থেকে সবজির দোকান সব জায়গায় কম্পিউটারের বিরোধিতা বলা হয়েছে, কম্পিউটার বিরোধিতা, অনলাইনের বিরোধিতা। এরা এটা কেন, ইউপিএ গভর্নমেন্টে তারা শরিক ছিল, আমরা দেখেছি দ্বিতীয় গভর্নমেন্টে, সেখান থেকে তারা উইথড্র করলো কেন, যে পরমাণু চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে। কিন্তু এখানকার শ্রমিক যারা, এখানকার যারা শ্রমজীবী মানুষ, তারা কি জানে সেই চুক্তিটা কি? কিন্তু এখানেও মিছিল হয়েছে পাড়ায় পাড়ায়। তো আজকে এই যে শ্রমিকের স্বার্থে, আজকে গিগ ওয়ার্কারদের স্বার্থে, আজ প্ল্যাটফর্ম ওয়ার্কারদের স্বার্থে, আজকে প্ল্যান্টেশন ওয়ার্কারদের স্বার্থে, আজ এত কিছু, আজ গ্র্যাচুইটি যেখানে 5 বছর পুরো না হলে পেত না, আজকে 1 বছর কাজ করলে গ্র্যাচুইটি পাবে। আজকে আগে 180 দিন কাজ না করলে বোনাস পেত না, আজকে 30 দিন কাজ করলেও অনেক সেক্টরে বোনাস পাবে। আজকে আগে যেমন কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো না, আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে স্যালারি স্লিপ দেওয়া হতো না, এখন স্যালারি স্লিপ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে মেয়েরা অনেক সময় রাত্রি কাজ করতে পারতো না, আজকে তাদেরকে দেওয়া হয়েছে। আগে সমকাজ, একটা মেয়ে ধরুন আজকে হোটেলে, কোনো হোটেলে রিসিপশনে কোনো মেয়ে বসছে, সেখানে তার বেতন যদি 8,000 টাকা হয়, যেখানে ছেলে বসে তাকে 10,000 টাকা দেওয়া হয়। আজকের দিনে কিন্তু সেই অধিকার দেওয়া হয়েছে যে ছেলে এবং মেয়ে সমান বেতন দেওয়া হবে, সেই বৈষম্য থাকবে না। তো এই ধরনের অনেকগুলো শ্রমিকদের স্বার্থে এখানে নিয়ম এসছে। টিঙ্কুবাবু, এখন যেখানে বিতর্ক বা বিভ্রান্তি অনেক কিছুই হচ্ছে, তার জন্য আমাদের এই আলোচনা এবং তার জন্য আমাদের এই টক শো। আপনি শ্রমিকদের স্বার্থের কথা বললেন এবং বললেন যে এই নতুন যে শ্রম কোড সব দিক থেকেই শ্রমিকদের স্বার্থে রক্ষার জন্য করা হয়েছে। এখন এটা কেন বলা হচ্ছে যে নতুন নিয়মে ধর্মঘট ডাকতে কঠোর শর্ত আরোপ করা হয়েছে? এটি কি মানে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার সীমিত করছে না? মানে ইউনিয়ন গঠনেও কড়াকড়ি আইন আরোপের অভিযোগও করা হচ্ছে। এখন বিরোধীরা বলছে যে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে যদি শ্রমিকরা প্রতিবাদের পথ সংকুচিত হয়, মানে প্রতিবাদ না করতে পারে, কারণ আন্দোলন করে ধর্মঘট করে প্রতিবাদ করতে হবে। শুনুন, আমরা এখানে এই যে ধর্মঘট বন্ধ এটা বলা হয়নি, বলা হয়েছে ধর্মঘট করার জন্য 14 দিন আগে আপনাকে নোটিশ দিতে হবে। আমি আপনাকে যেটা বললাম যে আমাদের এখানেই, আমরা একদম ছোট সীমিত এরিয়াতে, আমরা ত্রিপুরাতে খুব বড় কলকারখানা নেই, এখানেই যদি দেখি, ধরুন আমি যেটা বললাম, আমাদের এখানে অনেকগুলো ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিগুলো 24 আওয়ার চলে এবং তারা লাগাতো 7-8 দিন পরে দেশেই বড় বড় উৎপাদন। ধরুন এখানে আমি যাবো কেন, এখানে এই যে স্টিল ফ্যাক্টরিগুলো, যে রড তৈরি করে যে আমাদের ফ্যাক্টরিগুলো রয়েছে এখানে আগরতলাতে, সেই ফ্যাক্টরিগুলো বলুন, এই একটা ফ্যাক্টরি যখন অন হয় আর যখন অফ করে কত ইলেকট্রিসিটি চলে যায়, ঠিক না, নষ্ট হয়। তো এখানে শ্রমিকরা হঠাৎ করে বললো আমরা কালকে হরতাল করব, স্ট্রাইক করব, ধর্মঘট হবে সেই ফ্যাক্টরিটার। এখানে শ্রমিকদের স্বার্থ দেখা হয়েছে, তেমনি মালিকদের স্বার্থ দেখা হয়েছে। এই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো 14 দিন আগে নোটিশ দিতে হবে। তাহলে কি হবে, 14 দিনে মালিক তার এই ফ্যাক্টরিটা চলুক তার ব্যবস্থা সে তৈরি করে নিতে পারবে, যে ফ্যাক্টরিটা যখন 2 দিন ধর্মঘট চলবে, 3 দিন ধর্মঘট চলবে, সেই শ্রমিকরা তার অল্টারনেটিভ ব্যবস্থা, সে একটা তার ফ্যাক্টরিটা চালানোর ব্যবস্থাটা সে করে হবে। মালিকের স্বার্থটাও দেখা হয়েছে যে সেই ধর্মঘটে যেন মালিকদের ক্ষতি না হয়। দেখুন, মালিক যদি আজকে আমি বলছি শ্রমিকও বাঁচতে হবে, ফ্যাক্টরিটাও বাঁচতে হবে। আজ যদি আমার চা বাগানেই না বাঁচে, তো চা শ্রমিকের কল্যাণে হতে হবে, বাগানেও বাঁচতে হবে, বাগানটাকেও বাঁচাতে হবে। তো আমার ফ্যাক্টরি যদি না বাঁচে, আজকে ওয়েস্ট বেঙ্গলের কথা দেখুন, যে বাংলা এক সময় ভারতবর্ষের উৎপাদনের সবচেয়ে বেশি যেখান থেকে উৎপাদন হতো, সারা দেশের যে সমস্ত কিছু সাপ্লাই হতো, সেই রাজ্যটা আজ সেখান থেকে শুধুমাত্র শ্রমিক সাপ্লাই হয়। আজ আমাদের রাজ্যে আপনার এখানে যারা লাকড়ির কাজ করে, কাঠের কাজ করে, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা টাইলসের কাজ করে, যারা ইলেকট্রিসিটির কাজ করে, শ্রমিকরা পশ্চিমবঙ্গ থেকে আসে। অথচ এই পশ্চিমবঙ্গ এক সময় গোটা দেশের উৎপাদনের কেন্দ্রবিন্দু ছিল, এখান থেকে গোটা দেশে সাপ্লাই হতো। সমস্ত কলকারখানা ফ্যাক্টরি কোথায় গেল, সমস্ত ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডা, এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়েছে, ওখান থেকে গিয়েছে। কেন গিয়েছে? শুধুমাত্র যে ওই আন্দোলনের জন্য। আন্দোলন হবে, কিন্তু আন্দোলনের জন্য একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে আন্দোলনের জন্য 14 দিনে নোটিশ দিতে হবে এবং সেই নোটিশের ভিত্তিতে তাদেরকে পারমিশন দেওয়া হবে।
ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন, ত্রিপুরার ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোক্তারা যারা রয়েছে তারা কি এই শ্রম কোডের ফলে সত্যি লাভবান হবেন, নাকি শুধু বড় বড় যে কোম্পানি রয়েছে ভারতবর্ষে তারাই লাভবান হবেন? তারাও লাভবান হবে। আজকে তাদের জন্য তো ইজি হয়েছে না, আমি যেটা বললাম, যারা রয়েছে ত্রিপুরাতে তাদের জন্য দেখুন, যেমন তাদের জন্য সিঙ্গেল রেজিস্ট্রেশন, সিঙ্গেল লাইসেন্স, সিঙ্গেল রিটার্ন, এতে কমপ্লায়েন্স অনেক কমবে, ভাগাদড়িটা কমবে। আজকে একটা ফ্যাক্টরি লাগানোর জন্য আগে 6 জায়গায় যেতে হতো, এখন 6 জায়গায় যেতে হবে না, এক জায়গাতে গেলেই কাজটা হবে। আজকে 6টা কাজের জন্য সিঙ্গেল রিটার্ন, সিঙ্গেল, আগে কি হবে, আগে জিএসটির জন্য আলাদা একজন লোক রাখতে হবে, ইএসআই রিটার্ন দেওয়ার জন্য, স্যালারি স্লিপের জন্য, সবগুলো কোম্পানি একসঙ্গে যেহেতু আসবে কাজটাও কমবে তার, তো অবভিয়াসলি ছোট যারা ফ্যাক্টরি তাদেরও লাভ হবে। অসংখ্য ধন্যবাদ টিঙ্কু বাবুর সঙ্গে থাকার জন্য। আজ বিস্তারিত আলোচনা করলেন, আপনি আলোকপাত করলেন শ্রম কোড নিয়ে। শ্রম কোড নিয়ে অনেক ধরনের এই মুহূর্তে ন্যারেটিভ চলছে এবং অনেক প্রতিবাদ করা হচ্ছে। আমরা বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো দেখছি, বিরোধীরা প্রতিবাদ করছে, বিরোধীরা বিভিন্ন কথা বলছে। আমরা বাস্তবটা বোঝার চেষ্টা করছি। আপনি আলোকপাত করলেন, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, নতুন শ্রম কোড একদিকে উন্নয়নের স্বপ্ন, অন্যদিকে উদ্বেগের দীর্ঘ ছায়া। শ্রমিকের ভবিষ্যৎ, শিল্পের গতি এবং পুরো অর্থনীতির দিক নির্দেশ সবই আজ নির্ভর করছে এই যুগান্তকারী পরিবর্তনের উপর। এই পরিবর্তন কি ভারতের শ্রমজীবী মানুষের জন্য নতুন আলোর পথ খুলে দেবে, নাকি অনিশ্চয়তার আরেক অধ্যায় শুরু করবে? তার উত্তর দেবে সময়। আজকের আলোচনায় নতুন শ্রম কোড নিয়ে আপনাদের ধারণা নিশ্চয়ই আরো স্পষ্ট হয়েছে, আর আমরা এই বিষয় নিয়ে ভবিষ্যতেও আরো বিশদ বিশ্লেষণ, মতামত ও মাঠের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব। তাই দেশ দুনিয়ার সর্বশেষ খবর, আপডেট ও টকশো দেখতে আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।